প্রথমেই দেখে নেব আজকের 50টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। 72 ঘন্টার মধ্যে লাইভে খুনি বলে মন্তব্য, মদনকে 10 কোটি টাকার আইনি নোটিশ অভিষেকের। সিম্বল ছাড়ব না, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, এবার পাল্টা সব কেড়ে নেওয়ার হুঁশিয়ারি মমতার। কেউ যদি হুকিং করে পদক্ষেপ করুন, র্যান্ডম কাটতে থাকুন, বকেয়া বিল না মেটালেও কি হবে জানালেন শুভেন্দু। আরশোলাদের সমর্থনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা, আটক রাহুল, অখিলেশ, প্রিয়াঙ্কা। আমার পকেটের 42 লাখ টাকার থানা তৈরি হয়েছে, মমতার থেকে টাকা ফেরত চাই, আক্রমণ হুমায়ুনের। আটকে রেখেছিল মমতার সরকার, মোদির স্বপ্নের সূর্যঘর যোজনায় জুড়ল বাংলা, বড় ঘোষণা শুভেন্দুর। স্বামী সন্তান ছেড়ে প্রতিবেশীর সঙ্গে লিভ ইন, মধ্যমগ্রামের হোটেলে উদ্ধার মহিলার দেহ, গ্রেফতার প্রেমিক। বিতর্ক রইল একপাশে, যন্তর মন্তরে বিক্ষোভের পর ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করলেন সিজেপির প্রতিবাদীরা। তৃণমূলে থেকে কি করেছেন, মুখ খুললে মুখোশ খুলে দেব, 21-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা মমতার। ঠাকুমার মৃতদেহের সঙ্গে বৈদ্যুতিক চুল্লিতে ঢুকে গেল নাতি, নবদ্বীপ শ্মশানে ভয়ানক কাণ্ড। কর্মীরাই বুঝিয়ে দিল কে আসল, নজিরবিহীন 21-এ তৃণমূল বিঁধল তৃণমূলকে। তিনের ফর্মুলা পূরণের জল্পনার মাঝেই মমতার মুখে তার নাম, মঞ্চে সেই মুখ আসতেই বড় চমক, নিশ্চিন্ত হলো কালীঘাটও। সব শহীদ পরিবারকে মাসে 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা ঋতব্রতর, কোথায় থেকে পাবেন তাও বলে দিলেন। পাত্রসারে খুন তৃণমূল কর্মী, নেপথ্যে পারিবারিক বিবাদ নাকি অন্য কিছু, তদন্তে পুলিশ। কাউকে রেয়াত করা হবে না, নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। 21-এর মঞ্চ থেকে ফের জোট বার্তা মমতার, দলের প্রতীক ইস্যুতে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। দরকারে আমি নিজে দিল্লির কর্মসূচিতে যাব, 21-এর মঞ্চ থেকে ককরোচ জনতা পার্টিকে সমর্থন মমতার। উনি হয়তো চান বুদ্ধদেবের অসমাপ্ত কাজ শুভেন্দু শেষ করুন, মীরা ভট্টাচার্যকে বেনজির আক্রমণ কল্যাণের। তোলাবাজির মামলায় ফের গ্রেফতার অসিত মজুমদার, 19 দিন জেল খেটে জামিনে ছাড়া পেয়েছিলেন। পাশবালিশ না হয়ে তার কাটা বিজেপি পার্টিতেই যান, 21-এর মঞ্চ থেকে ঋত শিবিরকে খোঁচা মমতার। ওদের বিসি বললেই হবে, ঋত শিবিরকে বিধে অভিষেক বললেন দরকারে ফুটপাতে থাকবো, তবে বিজেপিকে হারাবো। সংসদ অভিযানে আহত আরশোলাদের দেখতে হাসপাতালে নাড্ডা, নিয়মিত খোঁজখবর নিচ্ছেন কেজরি, রাহুলও। সিকিম বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন বাংলা শ্রমিকও, উদ্বেগ প্রকাশ করে কি জানালেন মুখ্যমন্ত্রী। মহাজাতি ছেড়ে এবার মিনারের মাঠে, কংগ্রেসের সভায় মমতার ছবি, 21-এর ত্রিমুখী লড়াইয়ে বড় চমক দিয়েই দিল হাত শিবির। দেশে তরুণরা অমর, ককরোচদের সমর্থনে বড় পদক্ষেপ হানি সিংয়ের, শো বাতিল আরমান মালিকের। লজ্জা করছে না, সব মনে রাখা হবে। দিল্লিতে ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ নিয়ে মুখ খুললেন অরিজিৎ সিং। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। ঋতব্রত তৃণমূলে যোগ দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে চলেছেন মদন মিত্র। অভিষেককে ক্রিমিনাল, খুনি বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন। এই নিয়ে এবার মদনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করলেন অভিষেক। সম্মানহানির জন্য 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠালেন ডায়মন্ড হারবারের সাংসদ। এদিন অভিষেকের আইনজীবী আইনি নোটিশ পাঠিয়েছেন কামারহাটির বিধায়ক মদনকে। সেখানে বলা হয়েছে, 19 জুলাই ফেসবুক লাইভে এসে অভিষেককে নিয়ে কামারহাটির বিধায়ক মানহানিকর মন্তব্য করেছেন। মিথ্যে এই মন্তব্যের জেরে ডায়মন্ড হারবারের সাংসদ সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে। এর জন্য 3 দিনের মধ্যে অভিষেককে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে মদনকে। ওই নোটিশে জানানো হয়েছে, ওই 10 কোটি টাকা একটি ট্রাস্টকে দেওয়া হবে, যেখান থেকে তৃণমূল নেতা কর্মীদের যেসব মামলায় জড়ানো হয়েছে তাদের আইনি লড়াইয়ের আর্থিক সাহায্য করা হবে। প্রসঙ্গত, ঋতব্রত তৃণমূলে যোগ দেওয়ার পর গত 19 জুলাই ফেসবুক লাইভে ভিডিওয়ে অভিষেককে নিশানা করে মদন বলেছিলেন, অভিষেক আপনি তো ক্রিমিনাল, আপনি তো খুনি, পয়সা দিয়ে খুন করেন, অপরাধের প্রবৃত্তি রয়েছে আপনার। অভিষেককে নিশানা করে আরও বলেছিলেন, একটা কথা অভিষেককে বলি, আমাকে চমকে ধমকে লাভ নেই, তুই ডায়মন্ড হারবার গিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। কয়েকদিন আগেও আমাকে খুনের চেষ্টা করা হয়েছিল,
গুলি চালিয়েছে। আমি এগুলোকে পাত্তা দিই না। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলি, আপনারা যা বলছেন বলুন। আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। একদিকে বিড়লা তারামণ্ডলের সামনে মমতাদের সভা, অন্যদিকে মেয়র রোডের ঋত শিবিরের সভা। 21-এর সভায় ভাঙা তৃণমূলের বেনজির ছবি দেখল বাংলা। এক শিবির থেকে ধেয়ে এলো তোপ, উত্তর দিল অন্য শিবির। এরই মধ্যে ঘাসফুলের প্রতীক কার তা নিয়েও চলল জোরদার চাপানুতোর। সুর চড়ালেন মমতা। বিজেপির সঙ্গে বিদ্রোহী শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়ে তা সাফ কথা, তুমি আমার সিম্বল কাড়লে মানুষ যে সিম্বল গ্রহণ করবে তা আমি ছাড়ব না। দরকারে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। আমি ফাউন্ডার প্রেসিডেন্ট। আইনত আমাদের সিম্বল কাটতে পারে না। গায়ের জোরে করছে, যেভাবে গায়ের জোরে ভোট করেছে। আর যদি কারো, তাহলে মনে রাখবে তোমাদের সবটা কেড়ে নেব। এরপর তার সংযোজন, মানুষ যেটা হৃদয় থেকে গ্রহণ করে সেটাই দলের প্রতীক হয়, সেটাই দলের সম্পদ হয়, সেটাই দলের ঐতিহ্য হয়, সেটাই দলের ইতিহাস হয়। অন্যদিকে দলের অন্দরে যে আগে থেকেই গুণ ধরেছিল সেই কথা এদিন প্রকারান্তরে মেনে নেন মমতা। অভিষেকের বিরুদ্ধে কেসের পর কেস নিয়ে তুলোধনা করেন বিজেপির। যদিও তার সাফ কথা, কোনো কেসেরই প্রমাণ দেওয়া সম্ভব নয়। বলেন, আমাদের কয়েকটা নির্দিষ্ট লোক করে খেয়েছে, আজ বিজেপি তাদের রক্ষা কবচ হয়েছে। পাড়া লোকেরা আপনাদের বের হতে দিচ্ছে না, পুলিশ নিয়ে ঘুরতে হচ্ছে। আমার কোনো সিকিউরিটি নেই, অভিষেকের কোনো সিকিউরিটি নেই। বিদ্রোহীদের ভোগী বলে কটাক্ষ করে মমতার সাফ কথা, আজও যারা ভয় পাচ্ছেন তারা রুখে দাঁড়ান। মানুষ আজ বড় অসহায়, মানুষের পাশে দাঁড়ান। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সাপোর্ট প্রথম থেকেই ছিল, আছে, থাকবে। আর সবাই মিলে আমরা যদি রাস্তায় নামি তখন সবকটাকে পালাতে হবে, পালিয়ে মুখ রক্ষা করতে হবে। বিদ্যুৎ চুরি রুখতে করা হবে এবার বিদ্যুৎ দফতর, তেমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু বিদ্যুৎ চুরি নয়, একই সঙ্গে বকেয়া বিল না দিলেও সোজাসুজি লাইন কেটে দেওয়ার নির্দেশ দিলেন বিদ্যুৎ মন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে নেতা মন্ত্রীদের যে সকল, তার স্পষ্ট বার্তা, হুকিং জিরো। শুভেন্দু জানিয়েছেন, কেউ যদি হুকিং করে তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। র্যান্ডম কাটতে থাকুন। এমনকি বিদ্যুৎ মন্ত্রী এও বলেছেন, যে কোনো বিজেপির লোক ফোন করলেও তার কথা শুনতে না। তিনি বলেন, লাইন কাটতে থাকুন, বকেয়া বিল জিরো টলারেন্স, যেভাবে পারেন আদায় করুন। তিনি এও জানিয়ে বলেন, সবথেকে বেশি ফাঁকি দিচ্ছে নেতাদের প্রতিষ্ঠান। আমি দায়িত্ব নেওয়ার পরে 2 জায়গায় লাইন কেটেছি। এরপর মুখ্যমন্ত্রী জানান, পূর্ব মেদিনীপুরের একজন জেলা সভাপতির কাজু কারখানা ও মালদহে এক জেলা সভাপতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তাদের বিদ্যুতের বিল বকেয়া ছিল। লাইন কাটতে গিয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। পরে তারা বিষয়টি বিদ্যুৎ মন্ত্রীকে জানান। তারপরেই তিনি লাইন কাটার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, ওরা বলছে অরূপদার সঙ্গে কথা হয়ে গিয়েছে, তারপর আমি আদায় করেছি। তবে সাধারণ মানুষের জন্য সুর নরম করেন শুভেন্দু। বলেন, লাইন কাটার আগে নোটিশ দেবেন, জানাবেন, তার আগের রেকর্ড দেখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। আলোচনার মাধ্যমে ধীরে ধীরে এগোনো। আজে বাজে বিল আসে না, একটা ব্যবস্থা থাকলে আস্তে আস্তে হয়ে যাবে। ধীরে ধীরে স্মার্ট মিটার করা। প্রধানমন্ত্রীর সূর্যঘর প্রকল্প এবার বাংলায় শুরু হবে। সোমবারের পর মঙ্গলবারও ফের উত্তাল রাজধানী। আরশোলাদের সমর্থনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের ধর্ণা। দিল্লি পুলিশের হাতে আটক সাংসদ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বডোরা এবং সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। তাদের ছাড়াও আটক করা হয়েছে আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতাকর্মীকে। মঙ্গলবার দুপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনের সামনে উপস্থিত হন কংগ্রেস নেতাকর্মীরা। তারপর সেখান থেকে প্রধানমন্ত্রীর বাসভবন অর্থাৎ 7 লোক কল্যাণ মার্গের উদ্দেশ্যে শুরু হয় মিছিল। সেখানে যোগ দেন অখিলেশও। এরপর মোদির বাসভবনের বাইরে আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা, মোতায়েন করা হয় প্রচুর পুলিশ, নামানো হয় র্যাপিড অ্যাকশন ফোর্স। বিক্ষোভকারীরা দাবি করেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবিলম্বে ইস্তফা দিতে হবে। তোলেন স্লোগানও। ঘটনাস্থলে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংও। দেখা করেন রাহুলের সঙ্গে। কিন্তু তার আশ্বাসের পরও সারা রাত মোদির বাসভবনের বাইরে ধর্ণা দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। এরপরই বিক্ষোভকারীদের হঠাতে তৎপর হয় দিল্লি পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। রাহুল, অখিলেশ, প্রিয়াঙ্কা সহ অন্যান্যদের তোলা হয় পুলিশের গাড়িতে। জিতেন্দ্রর অভিযোগ, কংগ্রেস নিজেদের দাবি বারবার পরিবর্তন করেছে। তিনি বলেন, রাহুল আমাকে আশ্বাস দিয়েছিলেন, সরকার যদি নিট সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে সংসদে আলোচনার সম্মত হয়, তাহলে কংগ্রেস তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেবে। কিন্তু তিনি সেই কথা রাখেননি। জিতেন্দ্র আরও বলেন, আমরা রাহুলের দাবি মেনে নিয়েছিলাম,
কিন্তু তিনি আবার নতুন দাবি করেন। বলেন শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে হবে। দাবি পরিবর্তন নিয়ে রাহুলকে বলা হলে তিনি উত্তর দেন, এখন দাবি বদলে গিয়েছে। 21শে জুলাই নিয়ে এবার আসরে হুমায়ুন কবির। সোমবার বিধানসভায় 21শে জুলাই নিয়ে গঠিত কমিশনের রিপোর্ট প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে আক্রমণ হুমায়ুনের। সেই সঙ্গে মমতার থেকে শক্তিপুর থানা তৈরি টাকা ফেরত চান তিনি বলেন, গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী 21শে জুলাই নিয়ে গঠিত কমিশনের যে রিপোর্ট প্রকাশ করেছেন তাতে একটা বিষয় পরিষ্কার হয়েছে যে বাংলায় 15 বছরের মুখ্যমন্ত্রী তথা 1993 সালের আন্দোলনের নেত্রী তৎকালীন যুব কংগ্রেসের নেত্রীর আসল উদ্দেশ্য ছিল রাজনৈতিক সুবিধা পাওয়া। মমতা শহীদদের মনে প্রাণে কোনো মর্যাদা দিতে চাননি। বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর খুব কাছের মানুষ ছিলেন, কিন্তু সেই সময় তাকেও এই বিষয়টি নিয়ে কোনো অ্যাপ্রোচ করতে দেখিনি। রাজনৈতিক ব্যক্তিরা তাদের রাজনৈতিক স্বার্থে শহীদদের নিয়ে রাজনীতি করেছে। সেই সঙ্গে কংগ্রেসকেও আক্রমণ করতে ছাড়েনি হুমায়ুন। কংগ্রেস চর্চায় থাকার জন্য শহীদ দিবস পালন করছে। 2011 সালে যখন পালাবদল হয় তখন কংগ্রেসের 6 জন মন্ত্রী ছিলেন। তখন কেন এই শহীদদের মর্যাদা দেওয়ার কথা বলেননি? বর্তমানে প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি, মাত্র 2700 ভোট পাওয়া ভুঁইফোড় নেতা, তিনি কেন 33 বছর এই শহীদদের মর্যাদা দেওয়ার কথা বলেননি? পাশাপাশি নিজের টাকায় শক্তিপুরে থানা বানিয়েছেন বলে অভিযোগ করেন হুমায়ুন। 2012 সালের 5ই ডিসেম্বর অনুমোদিত হয় শক্তিপুর থানার। 2013 সালের 5ই জানুয়ারি তৈরি হয়ে যায়। তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই থানার উদ্বোধন করেন হুমায়ুন কবির। এই থানা তৈরি করার জন্য নিজের পকেট থেকে 42 লক্ষ টাকা দিয়েছিলেন সেই সময় রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবির। তৎকালীন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন থানা ভবনের বাকি কাজের টাকা দিয়ে দিতে, পরের সরকারের থেকে দিয়ে দেওয়া হবে। সেই টাকা এখনো পাননি। সেই টাকা দাবি হুমায়ুনের। প্রাক্তন মুখ্যমন্ত্রীর থেকে চাইব সেই টাকা। কেন্দ্র রাজ্যের টানাপোড়েন দীর্ঘদিন। কেন্দ্রের প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা থেকে বঞ্চিত ছিল বাংলার মানুষ। একাধিক পরিবার আবেদন করলেও ভর্তুকির টাকা পাননি। ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই মোদী সরকারের এই গুরুত্বপূর্ণ যোজনায় জুড়ল বাংলা। মঙ্গলবার নবান্ন থেকে এই প্রকল্পের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, প্রথম পর্যায়ে 1800 পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষ যাতে এই প্রকল্পের সুবিধা পান সেটাই লক্ষ্য বলেও জানালেন শুভেন্দু। পাশাপাশি অসহযোগিতা নিয়ে তুলোধনা করলেন মমতা সরকারকেও। 2024 সালে এই প্রকল্পের সূচনা হলেও এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। এই যোজনার মূল উদ্দেশ্য ছিল বিদ্যুৎ বিলের বোঝা থেকে মধ্যবিত্ত পরিবারগুলিকে মুক্তি দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে বাড়ির যে কোনো জায়গায় সোলার প্যানেল বসিয়ে বিনামূল্যে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাবে, তাও প্রতি মাসে। শুধু তাই নয়, প্যানেল বসানোর জন্যও মিলবে সরকারি ভর্তুকি। গত জুন মাসে নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, প্রান্তিক মানুষ যারা ইলেকট্রিক বিল দিতে পারছেন না তারা প্রধানমন্ত্রীর সূর্যঘরের সুবিধা নিন। তারপরই অনলাইন ও অফলাইনে আবেদন শুরু হয়। 1 মাসের ব্যবধানেই 1800 উপভোক্তার বাড়িতে পৌঁছে গেল সোলার প্যানেল। অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গিয়েছে ভর্তুকির টাকাও। এদিন যোজনার সূচনা করে বেশ কয়েকজন উপভোক্তার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শুভেন্দু অধিকারী। তারা জানান, তৃণমূল জামানাতেই আবেদন করেছিলেন তারা, কিন্তু কোনো লাভ হয়নি। শুভেন্দু অধিকারী নির্দেশ দেওয়ার পর অনলাইনে আবেদন করতেই অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ভর্তুকির টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী 1 কিলোওয়াটের জন্য মিলবে 30,000 টাকা, 2 কিলোওয়াটের জন্য মিলবে 60,000 টাকা এবং 3 কিলোওয়াটের জন্য মিলবে সর্বোচ্চ 78,000 টাকা। সরাসরি ভর্তুকির টাকা রাজ্য সরকারের মাধ্যমে উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। স্বামীর সঙ্গে দূরত্ব দীর্ঘদিনের। সম্প্রতি প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেছিলেন বধূ। প্রায় মধ্যমগ্রামের হোটেলে রাত কাটাতেন যুগল। সেখানেই মিলল মহিলার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে রবিবার হোটেলে এই প্রেমিকের সঙ্গে বচসা হয় মহিলার। তারপর থেকেই তিনি বেপাত্তা। সোমবার রাতে হোটেলেই মিলল ঝুলন্ত দেহ। মৃতার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতা রিনা রাম, বয়স 40 বছর, মধ্যমগ্রামের পাটুলি শিবতলা এলাকার বাসিন্দা তিনি। বিবাহিতা হলেও দীর্ঘদিন স্বামীর থেকে আলাদা থাকেন তিনি। জানা যাচ্ছে এলাকার বাসিন্দা গৌরবের সঙ্গে প্রায় 2 বছর ধরে তার সম্পর্ক। গত মার্চ মাস থেকে মাঝে মধ্যেই মধ্যমগ্রামে যশোর রোডের ধারে হোটেলে ঘর ভাড়া নিয়ে একসঙ্গে থাকতেন তারা। দিন 3 আগে ফের দুজনে ওই হোটেলে ওঠেন। রবিবার তাদের মধ্যে বচসা হয়। এরপর গৌরব হোটেল ছেড়ে বাড়ি ফিরে যান বলে পুলিশের দাবি। তারপর থেকেই রিনার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। সোমবার রাতে তারা মধ্যমগ্রাম থানায় খবর দেন। পুলিশ তাদের নিয়ে হোটেলে পৌঁছায়।
ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় বহুবার ডাকাডাকির পরও কোনো সাড়া মেলেনি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় রিনাকে উদ্ধার করা হয়। মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, সম্পর্কের টানাপোড়েনের জেরেই রিনা এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতেই গৌরবকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় অভিযুক্ত হোটেলে ছিলেন না। মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, রবিবারেও বচসার সঙ্গে তার কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেই জানিয়েছে পুলিশ। আগের দিনের রণক্ষেত্রের ছবি তখন উধাও। দিল্লির যন্তর মন্তর চত্বরে যেখানে কাঁদানে গ্যাসের গন্ধ লেগে থাকার কথা ছিল, মঙ্গলবার সকালে সেই দৃশ্যটাই বদলে গেল আমূল। একদিন আগেই যেখানে উত্তপ্ত রাজপথ দেখেছিল দেশ, ঠিক 24 ঘন্টার মাথায় সেই একই রাস্তায় দেখা গেল এক অভূতপূর্ব ছবি। ঝাড়ু হাতে প্লাস্টিকের বস্তা নিয়ে সাফাই অভিযানে নেমে পড়লেন গতকালের আন্দোলনকারীরাই। দিল্লির বুকের রাজনীতির এই অন্য ছবি দেখে এই মুহূর্তে তাজ্জব নেটপাড়া। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল সেই দৃশ্য, যা রাজ্য রাজনীতিতেও শুরু হয়েছে জোর চর্চা। ঘটনার সূত্রপাত সোমবার রাজধানীর প্রাণকেন্দ্রে আয়োজিত হয়েছিল ককরোচ জনতা পার্টি বা সিজেপির বিশাল প্রতিবাদ কর্মসূচি। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই দেশের শিক্ষা ব্যবস্থা চরম অচলাবস্থা এবং নিট পরীক্ষার একাধিক গড়মিলের অভিযোগে সোচ্চার হয়েছিল এই দল। দাবি ছিল স্পষ্ট, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শুধু তাই নয়, পরীক্ষার নামে কোটি কোটি পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে খেলা করার বিরুদ্ধে সুর চড়িয়েছিল তারা। কিন্তু অহিংসার সুর বেঁধে শুরু হওয়া সেই আন্দোলন আচমকাই মোড় নেয় রণক্ষেত্রের চেহারায়। আন্দোলনকারীদের আটকানো নিয়ে শুরু হয় বচসা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করতে হয় পুলিশকে। ছোড়া হয় কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল। বিকেলের মধ্যেই মঞ্চ ভেঙে গুটিয়ে দেওয়া হয় সমগ্র ধর্নাস্থল। যে আন্দোলন ফুল হাতে শুরু করেছিলেন আন্দোলনকারীরা, তার পরিণতি হয়েছিল বেশ আশঙ্কাজনক। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে পুলিশ বাহিনীর কড়া নজরদারির মধ্যেই হাসি মুখে ঝাড়ু দিচ্ছেন তরুণরা। হাত দিয়ে নোংরা তুলে বস্তায় ভরা দৃশ্য দেখে সমাজ মাধ্যমে তৈরি হয়েছে এক প্রশংসার আবহাওয়া। অনেকেই বলছেন, রাজনীতিতে কেবল স্লোগান বা ভাঙচুর নয়, এমন দায়িত্বশীল আচরণই আসলে গণতন্ত্রের আসল মূলধন। তৃণমূল দল ভাঙার পর প্রথম 21শে জুলাই, তাই এবছরের শহীদ দিবসের কর্মসূচি ছিল একেবারেই নজিরবিহীন। একদিকে মেয়র রোডে আলাদা কর্মসূচি পালন করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির, অন্যদিকে বিড়লা তারামণ্ডল চত্বরে সমাবেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আর সেই মঞ্চ থেকেই রাজনৈতিক প্রতিপক্ষের পাশাপাশি নিজের দল থেকে বেরিয়ে যাওয়া নেতাদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা। একই সঙ্গে তার কটাক্ষের অন্যতম লক্ষ্য ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাষণের শুরু থেকেই দলত্যাগীদের নিয়ে আক্রমণাত্মক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে তিনি বিজেপির বি টিম বলে দাবি করেন। তার অভিযোগ, আলাদা রাজনৈতিক শিবির গড়ে তোলার আড়ালে বিজেপিকেই সাহায্য করা হচ্ছে। তাই দল ছেড়ে যারা অন্য পথে গিয়েছেন তাদের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেন তিনি। মমতার কথায়, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে যাচ্ছে। তাদের বলবো, এভাবে বিজেপির পাশবালিশ হয়ে থাকার প্রয়োজন নেই, সরাসরি বিজেপিতেই যোগ দিন। আপনাদের জায়গা দলের ছাত্র যুবরাই নিয়ে নেবে। এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে আরও তীব্র সুরে আক্রমণ শানান তিনি। নাম না করেই তার অভিযোগ, বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষার বদলে শুধুমাত্র তৃণমূলকে দুর্বল করার রাজনীতি করছে, বিরোধীদের দমনের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মমতার হুঁশিয়ারি, মুখ খুলে আপনি তৃণমূলে 10 বছর কি করেছেন সব মুখোশ খুলে দেব। মমতার এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে, কারণ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার প্রায় 2 মাস পরে শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে গিয়েও একই ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন তিনি। সে সময় তিনি মনে করিয়ে দিয়েছিলেন শুভেন্দু দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। মঙ্গলবার দুপুরে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল নদিয়ার নবদ্বীপ মহাশ্মশান চত্বর। দাদুর মৃতদেহ দাহের সময় চুল্লিতে ঝাঁপ দিল এক যুবক। উপস্থিত শ্মশান যাত্রীদের তৎপরতায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেদে সীমান্তবর্তী এলাকা থেকে এক বৃদ্ধের মৃতদেহ দাহের জন্য নবদ্বীপ মহাশ্মশানে আনা হয়েছিল মঙ্গলবার। বৈদ্যুতিক চুল্লিতে দেহ প্রবেশ করানোর সময় আচমকা ইন্দ্রজিৎ বিশ্বাস নামে এক যুবক বছর 30-এর চুল্লির কাছে চলে যান এবং ঝাঁপ দেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন দ্রুত তাকে সরিয়ে আনেন, কিন্তু যুবক অগ্নিদগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে নবদ্বীপ স্টেট জেনারেল নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন তার চিকিৎসা চলছে এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। উদ্ধার করার সময় যুবক আহত হন এবং তার শরীরে একাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল। ইন্দ্রজিৎ বিশ্বাস মৃত ব্যক্তির নাতি।
কী কারণে তিনি এমন আচরণ করলেন তা এখনও স্পষ্ট নয়। শোকের আবেগে ঘটনাটি ঘটেছে নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। শ্মশানের মতো সংবেদনশীল স্থানে এমন ঘটনা বিরল বলেই মত স্থানীয়দের। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।